কালো টাকা শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে হয়তো বান্ডেল বান্ডেল নোটের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। এটা আসলে ব্যবসা জগতের ভেতরে চলা একটা বিরাট গোছানো খেলা। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই খেলাটারই নিয়মকানুনগুলো বোঝার চেষ্টা করব। তো আজ আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে দেখব কালো টাকা জিনিসটা আসলে কি, তারপর জানব কেন মানুষ কর ফাঁকি দেয়। এরপরে আমরা নগদের সহজ খেলা থেকে শুরু করে জাল বিলের মতো জটিল দুর্নীতির দিকে যাব। দেখব কিভাবে কালো টাকা আবার সাদা হয়, আর সবশেষে এর আসল খেসারাতটা কে দেয়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বড় বড় আর জটিল সব কৌশল নিয়ে কথা বলার আগে চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা বলছি কালো টাকা, এর মানেটা আসলে কি খুবই সহজ করে বোঝার চেষ্টা করি। দেখুন, টাকার রং কিন্তু কালো না। আসল ব্যাপারটা হলো যে আয়ের ওপর সরকারকে কর দেওয়া হয়নি, সেটাই কালো টাকা। মানে যে টাকার হিসাব সরকারের খাতায় নেই, যার ওপর ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে, সেটাই কালো টাকা। তাহলে পার্থক্যটা খুবই পরিষ্কার, তাই না? সাদা টাকা হলো সেই আয় যা ঘোষণা করা হয়েছে, যার উপর ট্যাক্স দেওয়া হয়েছে। আর কালো টাকা ঠিক তার উল্টো, এটা অঘোষিত আয় যার উপর কোনো করই দেওয়া হয়নি। আর এই এক পার্থক্যকে কেন্দ্র করেই কিন্তু পুরো খেলাটা চলে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এত ঝুঁকি নিয়ে কর ফাঁকি দেয়টা কেন? এই খেলার পেছনে আসল কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে। এই যে দেখছেন, প্রায় ৪৮%। ভাবা যায়, একজন ব্যবসায়ীকে কর্পোরেট ট্যাক্স, জিএসটি আরও নানান সেস মিলিয়ে তার লাভের প্রায় অর্ধেকই হয়তো সরকারকে দিয়ে দিতে হয়। আর এই বিশাল অঙ্কটাই অনেককে কর ফাঁকি দেওয়ার জন্য উৎসাহিত করে। অনেক ব্যবসায়ীদের মধ্যে একটা কথা প্রচলিত আছে। তারা বলেন, কর যদি 10% হতো, আমরা সবাই খুশি খুশি দিতাম। তাদের দিক থেকে যুক্তিটা হলো, করের হার এত বেশি বলেই মানুষ ফাঁকি দেওয়ার পথ খোঁজে। তাহলে চলুন এবার খেলার একেবারে প্রথম স্তরে যাওয়া যাক, মানে সবচেয়ে সহজ উপায় কিভাবে কালো টাকা তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, এই পদ্ধতিটা আমাদের চারপাশে প্রায় প্রতিদিনই ঘটে। ব্যাপারটা খুবই সোজা। ধরুন কেউ একজন নগদে কিছু কিনল বা কোনো সেবা নিল, কিন্তু বিক্রেতা কোনো পাকা রসিদ দিল না। ব্যাস, ওই টাকাটা আর কোম্পানির অফিসিয়াল খাতায় উঠলই না। যেহেতু খাতাতেই উঠল না, তাই এর উপর কোনো জিএসটি বা আয়করও যাওয়া হলো না। সোজা কথায়, সরকারের চোখে এই লেনদেনটা কখনো ঘটেইনি। কিন্তু এই নগদের খেলাটা তো বলতে পারেন একদম বেসিক লেভেল। আসল খেলাটা আরও অনেক বড়, অনেক বেশি গোছানো। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, জিএসটির মতো একটা সিস্টেম থাকার পরেও এই খেলাটা রমরমিয়ে চলছে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, তাই না? যে জিএসটি আনা হয়েছিল কর ফাঁকি বন্ধ করার জন্য, সেই সিস্টেমের মধ্যেই কিভাবে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি টাকার কর ফাঁকি দিয়ে যাচ্ছে। এর উত্তরটা লুকিয়ে আছে একটা অত্যন্ত চালাকিপূর্ণ চক্রের মধ্যে। এই চক্রটাকে একটা টাকা বানানোর মেশিনও বলা যেতে পারে। কিভাবে? আচ্ছা, প্রথমে একটা ব্যবসা কোনো একটা ভুয়া বা শেল কোম্পানি থেকে একটা জাল বিল কেনে, মানে মাল কেনা বেচা কিছুই হয়নি, শুধু একটা কাগজ। তারপর সেই বিলের টাকাটা ব্যাংকের মাধ্যমে ভুয়া কোম্পানিকে পাঠানো হয়, যাতে সব দেখতে একদম লিগ্যাল মনে হয়। এরপর ওই জাল বিলটা দেখিয়ে সরকারের থেকে জিএসটির ট্যাক্স ক্রেডিট আদায় করা হয়। আর শেষ ধাপে ওই ভুয়া কোম্পানিটা নিজের কমিশন রেখে বাকি টাকাটা ক্যাশ বা নগদে ফেরত দিয়ে দেয়। এভাবেই ব্যাংকের সাদা টাকা হয়ে গেল কালো টাকা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? যখন তদন্তকারী সংস্থাগুলো এই কোটি কোটি টাকার কোম্পানিগুলোর খোঁজে যায়, তখন দেখা যায় সেগুলোর মালিক হিসাবে হয়তো কোনো রিকশা চালকের নাম দেওয়া আছে, যিনি হয়তো জিএসটি শব্দটাই জীবনে শোনেননি। মানে আসল খেলোয়াড়দের আড়াল করার জন্য কতটা নিচে নামা যায় ভাবুন একবার। আচ্ছা, জাল বিলের মাধ্যমে তো কোটি কোটি টাকার কালো টাকা, মানে ক্যাশ টাকা তৈরি হলো। কিন্তু এই টাকা তো আর সরাসরি ব্যবহার করা যাবে না। তাহলে প্রশ্ন হলো, এই কালো টাকাকে আবার সাদা করে ব্যাংকিং সিস্টেমে ফিরিয়ে আনা হয় কিভাবে? এই প্রক্রিয়াটা কিন্তু একটা আন্তর্জাতিক সিনেমার গল্পের মতো। প্রথমে এই কালো টাকা, মানে ক্যাশ, ভারতে একজন হাওয়ালা এজেন্টের হাতে তুলে দেওয়া হয়। এরপর এই নেটওয়ার্কের মাধ্যমে টাকার ভ্যালুটা দুবাইয়ের মতো কোনো ট্যাক্স হ্যাভেনে, মানে যেখানে কর প্রায় নেই, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হলো, ফিজিক্যালি কোনো টাকা কিন্তু বর্ডার পার হয় না।
এরপর সেই টাকাটা একটা বিদেশি কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়। আসল মালিককে লুকানোর জন্য টাকাটা আরও কয়েকটা দেশের বিভিন্ন কোম্পানির মধ্যে ঘোরানো হয়। আর সব শেষে একেবারে পরিষ্কার হয়ে সেই টাকাটা বৈধ বিনিয়োগ বা লোন হিসাবে আবার ভারতে ফিরে আসে। এই যে এত বড় একটা খেলা চলছে, এতে হয়তো কিছু মানুষ অংশম লাভবান হচ্ছে, কিন্তু এর আসল খেসারতটা কে দিচ্ছে? এর দামটা চোকাতে হচ্ছে কিন্তু পুরো দেশকে, দেশের সাধারণ মানুষকে, আর এর প্রভাব কিন্তু খুবই মারাত্মক। একটু ভাবলেই বোঝা যায়, যখন বিপুল পরিমাণ কর ফাঁকি দেয়া হয় তখন সরকারের হাতে দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকা কমে যায়। এর ফলে ভালো হাসপাতাল, ভালো রাস্তাঘাট বা অন্যান্য জরুরি পরিষেবা দেওয়ার জন্য তহবিলের অভাব দেখা দেয়। শুধু তাই নয়, যারা সৎভাবে কর দেন তাদের জন্য এটা একটা অন্যায্য পরিস্থিতি তৈরি করে। পুরো আর্থিক ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থাটাই চলে যায়, আর সব মিলিয়ে দেশের অর্থনীতির একটা ভুল চিত্র তৈরি হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একদিকে কর ফাঁকি দেওয়ার নিত্য নতুন কৌশল তৈরি হচ্ছে, নতুন নতুন ফাঁক ফোকর বের করা হচ্ছে, আর অন্যদিকে সরকার চেষ্টা করছে সেগুলোকে বন্ধ করার। এই যে একটা ইঁদুর বিড়াল দৌড় চলছে, এই খেলায় সরকার কি আদৌ কখনো জিততে পারবে, নাকি কালো টাকার এই জগৎটা সব সময়ই এক ধাপে গিয়ে থাকবে? উত্তরটা হয়তো সময়ের হাতেই ছেড়ে দিতে হবে।